আমন্ত্রণ সংবাদ রাতে, সঙ্গে আছি আমি শারমিন নাসি। বাজেটের কথায় ফুলঝুরি, নানা রকম আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবতা নির্ভর হয় না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা। বাস্তবায়নে জবাবদিহিতামূলক আইন করার পরামর্শ দেন তারা। আর বাস্তবায়ন নির্ভর বাজেট না হওয়ায় মন্ত্রী এমপিরাই দেশের সেবা খাতে আস্থা না রেখে বিদেশে পাড়ি দেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। সকালে দেশ টিভির আয়োজনে রাজধানী HR ভবনে দেশ বাজেট ভাবনা 2025-26 এসব মন্তব্য করেন তারা। এ সময় বাজেট বাস্তবায়নের রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলেও জানান বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন MA আসিম। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণার ঠিক আগ মুহূর্তে দেশ টিভির আয়োজনে বাজেট ভাবনায় অংশগ্রহণ করেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা। বাজেট প্রণয়নে ব্যয় দেখে আয় নির্ধারণ না করে আয় বুঝে ব্যয় নির্ধারণ করার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। বলেন, প্রত্যক্ষ কর বাড়ানোর কার্যকর পদক্ষেপ কোনো বাজেটেই দেখা মেলে না। এই সরকার তো ইন্টারিম, তারা অন্তত এই জায়গাটায় কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, আয় বুঝে ব্যয়টা ঠিক করবে, ব্যয় দেখে আয় না। যদিও দুই একটা জায়গায় এইটা নিয়ে সন্দেহ হচ্ছে যে এইবারও কি সেটা হবে নাকি। দেখতে হবে আমাদের যে অপ্রত্যক্ষ করের জায়গায় প্রত্যক্ষ কর কিভাবে আমরা ভালোভাবে বাড়াতে পারি। কর জালটাকে যদি আমাদের বাড়াতে হয় তাহলে প্রযুক্তিকে আমাদের নিয়ে আসতে হবে। আয়ের বড় উৎস রাজস্ব, যা রাজনীতিবিদদের হাতে থাকায় বারবারই রাজস্ব আদায় হোঁচট খাচ্ছে উল্লেখ করে আলোচকরা বলেন, যেখানে কর ছাড় দেয়া দরকার সেখানে বাড়ছে, যা অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করছে। তাই NBR-কে ঢেলে সাজানোর পরামর্শও দেন তারা। NBR-এর যে ঢেলে সাজানো এবং ফিল্ড লেভেলে মানে প্র্যাকটিস লেভেল থেকে ওই জায়গাগুলিকে আরও নানাভাবে ঢেলে সাজানোটা খুব প্রয়োজন, যেটা আমরা ফেস করি, নানাভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হই। যেসব প্রতিষ্ঠান, ছোট ছোট প্রতিষ্ঠান সরাসরি পাবলিক জনগণের সাথে কাজের সাথে জড়িত, তার বেলায় আপনি আর কর ছাড়ের কথা ভাবছেন না। আপনি ওই যে বড়জন যে ফাঁকি দিয়েছে তার কথা ভেবে সেইটাকে এখানে অ্যাডজাস্ট করছেন। সেই জন্যই কর ছাড় দেওয়ার ব্যাপারেও একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন হবে। সরকারের ঋণ নিয়ে ঋণ ও সুদ পরিশোধের সমালোচনা করে আলোচকরা বলেন, রাজনৈতিক শৃঙ্খলা ছাড়া অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানো সম্ভব না। ঋণ দিয়ে ঋণ শোধ করা হয়, এই প্রশ্নগুলো একান্তই রাজনৈতিক। এবং আমরা সাম্প্রতিককালেও দেখছি, বিশেষ করে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেক্ষেত্রেও ঋণের পরিমাণ বাড়ছে এবং দিন দিন হু করে বাড়ছে। ক্ষুদ্র, কুটির, মাঝারি, স্মল, যাদেরকে আপনারা বলছেন, এরা আপনার মনে করে যে আমার 365 দিন পলিটিক্সে যারাই থাকুক আমাদের বিনিয়োগ করতে হবে, আমাদের অ্যাক্টিভিটিস করতে হবে, সেই জায়গাটাই আমাদেরকে ফান্ডের ফ্লো বাড়াইতে হবে। রাজনৈতিক শৃঙ্খলা ছাড়া অর্থনৈতিক শৃঙ্খলা আনতে পেরেছে বলে কোনো দেশের ইতিহাস নাই। বাজেট বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য তুলে ধরে আলোচকরা বলেন, সেবা খাতের কাঠামো তৈরি করলেও তা মানসম্মত না হওয়ায় সেখানে সেবা নেন না নির্মাতারাই। উই নিড এ ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যাক্ট, জবাবদিহিতা বৃদ্ধি করা। আমরা কোনো সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধি ছাড়া দেশ চালাইতে আমরা চাই না এই মুহূর্তে। এটা আমরা শিক্ষা খাত ধরেন, বড় লোকের ছেলে হলে ইংরেজি স্কুলে যাচ্ছে। এটা আমরা স্বাস্থ্য খাত ধরেন, বড় লোক হলে বিদেশে চলে যাচ্ছে। এটা আমরা আয়ের বৈষম্য ধরেন, এটা আমরা সম্পদের বৈষম্য ধরেন। আমার এক ভাই বলে গেছে ভূমির বৈষম্য। তাদের সেবা দেওয়ার কথা তারা তৈরি করেন মানুষের জন্য, কিন্তু সেই সেবাটা কিন্তু সেই সেবার উপর তাদেরই আস্থা নাই। তাদেরকে একটা নিয়ম করতে হবে যে তাদের পরিবার পরিজন দেশের বাইরে শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য যেতে পারবে না। আগামী অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। MA আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ভাইয়া কয় মিনিট। আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বিচারিক প্রক্রিয়া ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টে হত্যার বিচার ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মাহবুব তামিম।
জুলাই-আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তদন্ত সম্পন্ন প্রায় শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। বিচার হবে, অপরাধীর শাস্তি নিশ্চিত করা। এ সময় তিনি জানান আন্তর্জাতিক মানদণ্ড ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করায় বিচার কাজ সময় সাপেক্ষ হলেও তা হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে হয়। এই তদন্ত শেষ হতে একটা যুক্তিসঙ্গত সময় লাগবে। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। এদিকে এক ভিডিও বার্তায় প্রসিকিউটর গাজী এম.এস তামিম জানান ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের পর তার উপর শুনানির প্রসিডিং ট্রাইব্যুনালের নিজস্ব ওয়েবসাইট, ইউটিউব পেজ এবং বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। এ ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রথম ও পৃথিবীর ইতিহাসে মাইলফলক হবে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করে সরাসরি সম্প্রচারের অনুমতি প্রদান করেন, তবে ট্রাইব্যুনালের নিজস্ব ওয়েবসাইট অথবা ট্রাইব্যুনালের ইউটিউব পেজে আগামীকালকের প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকেও আগামীকালকের প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম এবং এটি পৃথিবীর ইতিহাসে একটি মাইলস্টোন হয়ে থাকবে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ সহ 14 দেশের ওয়ার্ক ভিসা স্থগিত করেছে সৌদি আরব। এতে জুন পর্যন্ত কর্মী নেবে না সৌদি সরকার, যার ফলে রেমিটেন্স প্রবাহ কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন এজেন্সি মালিকরা। কর্মী পাঠাতে দীর্ঘসূত্রতা পরিহার করে সহজ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান তারা। এ বিষয়ে আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। সাময়িক সময়ের জন্য বাংলাদেশ সহ 14টি দেশ থেকে কর্মী নেওয়া স্থগিত করেছে সৌদি সরকার, যা ব্লক ওয়ার্ক ভিসা নামে পরিচিত। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জারি করে, যা জুন পর্যন্ত কার্যকর থাকবে। এতে ব্যবসা প্রতিষ্ঠান সহ রেমিটেন্স প্রবাহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ভিসা এজেন্সি মালিকরা। 14টি দেশের নাম ওই লিস্টে নাই, সুতরাং তারা ক্লিকও করতে পারতেছে না, টাকা তারা পেমেন্টও করতে পারতেছে না, ভিসাও তারা পাচ্ছে না। ক্ষতিগ্রস্ততা দুই দিকেরই হবে। ভিসা স্থগিতের জন্য কর্মী প্রেরণে সরকারের জটিল প্রক্রিয়া এবং দীর্ঘসূত্রিতাকে দায়ী করছেন তারা। এই দীর্ঘসূত্রিতার কারণে যাতে কোনোভাবেই এই দেশের মন্ত্রণালয় কিংবা সরকার যাতে মনে না করে যে না বাংলাদেশ অনেক বেশি সময় লাগে কর্মী আসতে, সুতরাং তাদের কোটা কিছু কমিয়ে দেওয়া হোক, এটি হলে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হব। তবে ভিসা প্রত্যাশীদের আতঙ্কিত না হয়ে অপেক্ষা করার পরামর্শও দেন এজেন্সি মালিকরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।